हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माय यूट्यूब चैनल जेएन स्टाडिज फॉर गवर्नमेंट जॉब्स। तो आज के আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার 162। এর আগে টোটাল আমরা 161 মক টেস্ট ডিসকাস হয়ে গেছে। আগের মক টেস্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। ওকে, তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে এবং তার সাথে একটু প্রথমেই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এসএসসি সিপিও, অনেকজনে কোশ্চেন করছিল যে বাংলায় কোথায় পাওয়া যায়। তো আমি বলে রাখি এসএসসি সিপিও বা এসএসসি যে কোনো এক্সাম ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সনে হয়, বেঙ্গলি ভার্সনে হয় না। তো যেহেতু আমাদের এনটিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছি, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টও একটু এগিয়ে রাখতে হবে যেমন হিন্দি ভার্সন এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের তুলনায়, সেই জন্য আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলো বাংলাতে ট্রান্সলেট করেছি। ওকে, তাই হোপ সবার কাছে ক্লিয়ার হয়ে গেলো ব্যাপারগুলো, কোনো বাংলা বই এগুলো পাবে না। তো প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, যে তিনটি পৃথক সময়কালে শিলালিপি সম্বলিত একটি স্তম্ভ যথা মৌর্য, গুপ্ত এবং মুঘল সময়ের স্তম্ভলিপি কোথায় অবস্থিত। মানে এই নিম্নোক্ত এই চারটে স্তম্ভলিপির মধ্যে কোনটা মৌর্য যুগে, তারপরে গুপ্ত যুগে এবং তারপরে মুঘল যুগের সময় সেটাকে মানে ধাপে ধাপে তৈরি হয়, সেটা তোমাদের বলতে হবে। ওকে, তা ধাপে ধাপে তার পিলার তৈরি হয়েছিল, তো এটা কোনটা সেটা তোমাদের বলতে হবে। তো এক নম্বর প্রশ্ন এখানে মনে রাখবে এলাহাবাদ পিলার বা প্রয়াগরাজ পিলার যেটাকে বলা হয়, এটা মনে রাখবে মৌর্য যুগের শুরুকার সময় হয়েছিল সম্রাট অশোক। ওকে, তারপরে গুপ্ত যুগ, গুপ্ত যুগের সময়কার সমুদ্রগুপ্ত এবং মুঘল সময় তোমার জাহাঙ্গীর। ওকে, মৌর্য যুগ হচ্ছে অশোক, গুপ্ত যুগ হচ্ছে সমুদ্রগুপ্ত এবং মুঘল হচ্ছে জাহাঙ্গীর। এই তিনটে ডিটেলস তোমাদের মনে রাখতে হবে। এরপর আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি, কী বলেছে দেখো, নিচের কোন গভর্নর জেনারেল কোড প্রবর্তন করেন যা বিচার বিভাগীয় প্রশাসনের মধ্য দিয়ে পুনরায় প্রশাসনিক বিভাগের স্থাপন করতে পারে। তো এটা কোন গভর্নর জেনারেল এই কোডটা প্রবর্তন করেছিলেন? তো মনে রাখবে এই কোডটা তোমাদের অনেক সময় কর্নওয়ালিস কোড নামেও পরিচিত। তো এটা অ্যান্সার হচ্ছে লর্ড কর্নওয়ালিস, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হিস্ট্রি কোশ্চেনও তোমরা কী বলবো স্ট্যান্ডার্ড তোমরা আশা করি বুঝতে পারছো। নেক্সট দেখো যে প্রশ্নটা এসছে কী বলেছে, নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নয়। তো এখানে অপশানগুলো দেখলেই আমরা দেখতে পাচ্ছি যে রাইট টু প্রপার্টি বা সম্পত্তির অধিকার, এটা আমাদের কোনো এখন তোমাদের মৌলিক অধিকারের মধ্যে নেই। এবং তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কত নম্বর পার্ট থেকে, কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে। তো এটা আছে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 35-এর মধ্যে। ওকে, এটাও যেন তোমাদের মনে থাকে। পরবর্তী প্রশ্ন 4 নম্বর, নিচের কোনটি আঞ্চলিক আর্থিক ব্যবস্থার সুসংহত রক্ষণাবেক্ষণের সাথে প্রাথমিকভাবে যুক্ত। ওকে, তো এখানে এটার অ্যান্সার মনে রাখবে, এটার নাম হচ্ছে FATE। FATE ফুল ফর্ম কি? F দিয়ে হচ্ছে ফিনান্সিয়াল, A দিয়ে হচ্ছে অ্যাকশন, তোমার T দিয়ে হচ্ছে টাস্ক, F দিয়ে হচ্ছে ফোর্স, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। ওকে, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 5 নম্বর প্রশ্ন, ব্যাথোলিথ হলো প্রাকৃতিক ভূপৃষ্ঠ যা সৃষ্টি হয় কোনটির দ্বারা বা কোনটির মাধ্যমে? এই ব্যাথোলিথ এটা সৃষ্টি হয় কেমনভাবে? তো মনে রাখবে এটা আগ্নেয়গিরির কার্যকলাপ দ্বারা এইরকম ভূমিরূপ সৃষ্টি হয়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো নিচের কোন শিল্পটি ভারতের মূল শিল্পের সাথে যুক্ত নয়? মূল শিল্প বলতে এখানে বলা হয়েছে 8 কোর ইন্ডাস্ট্রি, 8 কোর ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়। তো মনে রাখবে ভারতের এখানে যেটা অ্যান্সার হবে সেটি হচ্ছে তুলো। ওকে, এটা ভারতের 8 কোর ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয়। কোনটা কোনটা যুক্ত আছে? সার বা ফার্টিলাইজার, স্টিল, ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে কোল। ওকে, কোলের পর হচ্ছে তোমার ক্রুড অয়েল, তারপরে হচ্ছে রিফাইনারি যেসব প্রোডাক্টগুলো রয়েছে সেইগুলো, তার সাথে হচ্ছে সিমেন্ট। ওকে, এবং সবাই লাস্টে হচ্ছে ইলেকট্রিসিটি। তো এইগুলো সব তোমার এই 8 কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, এবং যেটা পড়ে না সেটা হচ্ছে তুলো, অপশন এ হয়ে যাচ্ছে তাহলে এখানে এটার অ্যান্সার। এবার 7 নম্বর প্রশ্ন, এটা দেখে অনেকজন ভয় খেয়ে যেতে পারে, নিচের কোন গ্রহটি জোভিয়ান গ্রহ নয়? তো জোভিয়ান গ্রহ নয় বলেছে, এবার জোভিয়ান গ্রহ বলে কোনগুলোকে সেটা আমাদের জানতে হবে। তো জোভিয়ান প্ল্যানেট বা জোভিয়ান গ্রহ বলা হয় আউটার প্ল্যানেটকে। ওকে, আউটার প্ল্যানেটের মধ্যে কোনগুলো পড়ছে? জুপিটার, স্যাটুরান, ইউরেনাস, নেপচুন, এগুলো সব বলছে তোমার জোভিয়ান গ্রহ। তাহলে নয় কোনটা? সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ তোমার আউটার প্ল্যানেট নয়, মঙ্গল গ্রহ হচ্ছে ইনার প্ল্যানেট। এবং ইনার প্ল্যানেট কোন কোনগুলো আছে? 1 নম্বর আছে বুধ। ওকে, বুধ গ্রহ ইনার প্ল্যানেট। তারপর হচ্ছে শুক্র তোমাদের ইনার প্ল্যানেট, আমাদের পৃথিবীও ইনার প্ল্যানেট, এবং মঙ্গল গ্রহ এটা হচ্ছে ইনার প্ল্যানেট। মানে 4টে ইনার প্ল্যানেট এবং 4টে আউটার প্ল্যানেট। নেক্সট চলে আসি, খেলোয়াড় দুর্যোধন নেগি
তিনি কোন খেলার সাথে যুক্ত। তাহলে দেখো তোমাদের এনটিপিসি সিলেবাসও আমি বলেছিলাম যে বিভিন্ন স্পোর্টস পার্সন এবং তিনি কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেখান থেকে একটা প্রশ্ন পাবে। তো মনে রাখবে খেলোয়াড় দুর্যোধন নেগি তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। কোন হেপাটাইটিস ভাইরাস এর কোনো টিকা নেই? এই কোন হেপাটাইটিস ভাইরাসের কোনো টিকা নেই। তো রিসেন্টলি তোমাদের একটা হিন্টস দিচ্ছি, এইটার জন্য তোমাদের নোবেল প্রাইজ দেওয়া হয়েছে 2020-তেই। তো কোন কী অ্যান্সার হবে? তো মনে রাখবে হেপাটাইটিস সি ভাইরাস, এটার কোনো টিকা নেই। ওকে, এটা রিসেন্টলি হেপাটাইটিস ভাইরাসটাই রিসেন্টলি আবিষ্কার হয়েছে। তার পরবর্তী প্রশ্ন চলে আসি তোমাদের জিওগ্রাফি থেকে, নদ নদী থেকে প্রশ্ন। কাবিনী নদী কোন নদীর উপনদী সেটা তোমাদের বলতে হবে। দেখো এটা আগে কোনো একটা ক্লাস আমি করিয়েছিলাম, তো মনে রাখবে কাবিনী নদী এটা হচ্ছে তোমার কাবেরী নদীর উপনদী, এবং এটা কিন্তু 2-3বার প্রশ্নটা রিপিট হলো, মানে বিভিন্ন সেটে এসছে। ড্যাশ যুগটি স্তন্যপায়ী প্রাণীদের যুগ নামে পরিচিত। তো এখানে মনে রাখবে সেনোজোইক যুগটি স্তন্যপায়ী প্রাণীদের যুগ নামে পরিচিত। 12 নম্বর প্রশ্ন দেখো, সপ্তম CISM মিলিটারি ওয়ার্ল্ড গেম 2019 কোথায় হয়েছিল? তো কি অ্যান্সার হবে এটা? এটার অ্যান্সার মনে রাখবে এটি অনুষ্ঠিত হয়েছিল চীনে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন, কোরান্ডাম কিসের আকরিক? নিম্নোক্ত কোনটির আকরিক হচ্ছে কোরান্ডাম? তো এখানে মনে রাখবে এটির অ্যান্সার হচ্ছে অ্যালুমিনিয়াম। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো আবার একটা ট্রফি, এবং সেই ট্রফিটা কোন স্পোর্টসের সাথে যুক্ত, সেখান থেকে প্রশ্ন এসছে একদম সিলেবাস অনুযায়ী, তোমাদের এনটিপিসি সিলেবাসের অনুযায়ী। তো মনে রাখবে সুলতান অফ জহর কাপ এটি কোন খেলার টুর্নামেন্ট? তো মনে রাখবে সুলতান অফ জহর কাপ এটি হকি স্পোর্টসের সাথে যুক্ত। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার চলে যাই আমরা 15th নাম্বার কোশ্চেনে। 15th নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, মাইসুরু পেটা এই পোশাকটি যা পরা হয়, মানে কোথায় পরি আমরা? কবজিতে, কোমরে, কাঁধে, মাথায়। এটা এক ধরনের পোশাক যা পরা হয় কোথায়? তো মনে রাখবে মাইসুরু পেটা এই পোশাকটি পরা হয় মাথায়। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 16th নাম্বার প্রশ্ন দেখো, 2020 সালে অস্কারে মনোনীত হওয়া ভারতীয় সিনেমাটির নাম কি? তো সেটা তোমাদের বলতে হবে। তো আমরা জানি অস্কারের জন্য মনোনীত হয়েছিল কোন মুভিটি? গলি বয়। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পুঁজিবাজের পরিপ্রেক্ষিতে FPO এর ফুল ফর্ম কি? তো দেখো অ্যাব্রিভিয়েশন বলা হয় এটাকে, এটা তোমাদের অফিসিয়াল সিলেবাসেই আছে এনটিপিসির। তো ফুল ফর্ম কি অ্যান্সার হবে বলো? FPO। তো মনে রাখবে FPO এর ফুল ফর্ম হচ্ছে ফলো অন পাবলিক অফিসার। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, হিস্ট্রিজ কোশ্চেনগুলো খুব স্ট্যান্ডার্ড রয়েছে। দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রশাসনের পরিপ্রেক্ষিতে মুক্তি এই কথাটির অর্থ কী? তো মনে রাখবে দিল্লি সুলতান সাম্রাজ্যের প্রশাসনের পরিপ্রেক্ষিতে মুক্তি কথার অর্থ হলো ইকতা নামক জমির কার্যধারার ধারক। মানে ইকতা প্রথা, আমরা ইকতা নাম শুনেছি, সেই ইকতাটাকেই হয় ইকতা বলা হয় অথবা মুক্তি বলা হয়। তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, ট্রান্সফ্যাট পরিপ্রেক্ষিতে কোন বাক্যটি ভুল? তো ট্রান্সফ্যাট, এই ট্রান্সফ্যাটের পরিপ্রেক্ষিতে নিম্নোক্ত কোন স্টেটমেন্টটা ভুল রয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো দেখো এখানে যেটা ভুল রয়েছে সেটা আমরা প্রথমে পড়ি, যে প্রাকৃতিক ফ্যাট, ন্যাচারাল ফ্যাট বা প্রাকৃতিক ফ্যাটের তুলনায় এদের আয়ুষ্কাল ক্ষুদ্র। তো এইটা ভুল। ওকে, বাকি যেগুলো রয়েছে সেগুলো সবই ঠিক আছে। কি হচ্ছে? এটি গ্রহণে LDL কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং HDL কোলেস্টেরল হ্রাস পায়, এটা একদম সঠিক। এটি হাইড্রোজিনেশনের শিল্প পদ্ধতিতে প্রস্তুত করা হয়, এবং কি করেছে? হু হ্যাজ কল্ড ফর দেয়ার এলিমিনেশন বাই 2023-তে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রাকৃতিক ফ্যাটের তুলনায় তাদের আয়ু ক্ষুদ্র। এটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন চলে আসি দেখো, ইউরোপা কার প্রাকৃতিক উপগ্রহ? এটা তোমাদের SSC CGL NTPC 2016 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও এই প্রশ্নটা রিপিট হয়েছে, অনেকবার করেছি। এবার অ্যান্সার দাও, ইউরোপা কার প্রাকৃতিক উপগ্রহ? তো মনে রাখবে ইউরোপা এটি হচ্ছে কার? বৃহস্পতির প্রাকৃতিক উপগ্রহ। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোনটি নোবেল গ্যাস নয়? তো নোবেল গ্যাস নয় কোনটি সেটা তোমাদের বলতে হবে। অপশন দেখলে আমরা চিনতে পারছি, হাইড্রোজেন এটা নোবেল গ্যাস নয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন এগুলো সব হচ্ছে নোবেল গ্যাস। পরবর্তী দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা বড় সড়ো স্টেটমেন্টওয়ালা প্রশ্ন দিয়েছে, ভালোভাবে পড়বো আমরা, তাহলে অ্যান্সারটা করতে পারবো। কি বলেছে? ভারতীয় সংবিধানের 86তম সংশোধন, মানে 86 অ্যামেন্ডমেন্ট যেটাকে বলা হয়, সেটা 2002 সালে হয়েছিল। এবার এই সংক্রান্ত কোন স্টেটমেন্টটা ভুল, মানে সঠিক নয়, সেটা তোমাদের বলতে হবে। তো প্রথম স্টেটমেন্টটা আমরা পড়ি, কি বলেছে? এটি 6 বছর বয়সের নিচে শিশুদের যত্ন নেওয়ার জন্য
প্রাথমিক শিশু যত্ন এবং শিক্ষার জন্য প্রস্তাবনা তৈরি করেছে ধারা 45-এ, এটা একদম ঠিক। নেক্সট 2 নম্বর আর্টিকেল কী দিয়েছে, এই আর্টিকেল 75-এ মানে ধারা 75-এর অধীনে এই বিধানটির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য একটি নোডাল মিনিস্ট্রি সেট করার জন্য ভারত সরকারের পক্ষে এটি তৈরি হয়েছে। তো এইটার সাথে কোনো রকম কোনো কানেকশন নেই। ওকে, তারপরে দেখো যে বাকি যেগুলো রয়েছে 51A ধারা অনুযায়ী 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার সুযোগ দেওয়া তার অভিভাবকদের মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস, এটা একদম ঠিক। এবং দেখো অপশন ডি হচ্ছে কি 21A ধারা অনুযায়ী 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সুযোগ দেওয়া রাজ্যের মৌলিক অধিকার। তাহলে দেখো এই তোমাদের 86 অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল সেই পুরো 86 অ্যামেন্ডমেন্ট সম্বন্ধে সমস্ত ডিটেলসই এখানে বলে দিয়েছে। তোমার যদি 86 অ্যামেন্ডমেন্ট 2002 সালে যেটা হয়েছিল সেখানে কি কি হয়েছিল, মানে কোন কোন টপিকগুলোর উপর কভার হয়েছিল, সেটা যদি তোমার পড়া থাকে তাহলেই কিন্তু তুমি এটার অ্যান্সার করতে পারবে। ওকে, নেক্সট চলে আসি, দেখো 23 নম্বর প্রশ্ন, বন্দর নেতৃত্বাধীন উন্নয়ন সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নের লক্ষ্য ও প্রচার ভারতে কি নামে পরিচিত? আরেকবার বলছি, বন্দর মানে হচ্ছে পোর্ট, যেগুলোকে আমরা বলে থাকি পোর্ট, তো বা বন্দর নেতৃত্বাধীন উন্নয়ন, তো এটা কি অ্যান্সার হবে? এটার অ্যান্সার মনে রাখবে সাগরমালা বলা হয়। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা এই ধরনের প্রশ্ন এখন রিসেন্টলি পরীক্ষায় আসছে, কি বলেছে দেখো, ভারতীয় সুপ্রিম কোর্ট ব্যাখ্যা অনুযায়ী ড্যাশ ধারায় উল্লেখ করা আছে যে ফোন কল ট্যাপ করা মৌলিক অধিকারের বিরুদ্ধ, মানে যে মনে করো আমি ফোন করছি, আমার ফোনটা কেউ কল ট্যাপ করছে, তো এটা কত নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকারের বিরুদ্ধে রয়েছে সেটা তোমাকে বলতে হবে। ওকে, তো এখানে এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল 21 21 নম্বর ধারা অনুযায়ী এটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ছে যে কেউ আমার ফোন কল ট্যাপ করতে পারবে না। ওকে, এটা সুপ্রিম কোর্ট রিসেন্টলি ব্যাখ্যাও করে দিয়েছে। তারপর কিছুদিন আগে তোমাদের ইন্টারনেট অ্যাক্সেস নিয়েও কিছু একটা টপিক ছিল, তো সেটাও তোমরা একটু মনে রাখবে, আগের দিন 2-3 দিন আগেই ক্লাসটা করিয়েছিলাম, সেটা একটু দেখে নেবে। নিচের কোন পদার্থটি ব্লিচিংয়ে ক্লোরিনের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়? তো ব্লিচিংয়ের ক্লোরিন যে থাকে তার বিকল্প হিসাবে নিম্নোক্ত কোন পদার্থটি ব্যবহার করা যেতে পারে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে মনে রাখবে, এখানে যে পদার্থটি ব্যবহার করা যেতে পারে সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবং তোমাদের পরীক্ষায় বিশেষ করে এনটিপিসি এবং গ্রুপ ডি এই দুটি পরীক্ষায় জেনারেল সায়েন্সের প্রশ্ন কিন্তু এই স্ট্যান্ডার্ডেই থাকবে, এর থেকে নিচে কিন্তু হবে না। ওকে, নেক্সট পেজে চলে যায়। নেক্সট দেখো আমাদের 26 নম্বর প্রশ্ন কি বলেছে, ড্যাশ মানে নিম্নোক্ত কোন ব্যক্তি 13 বছর বয়সে 65তম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছে? তো তিনি কে সেটা তোমাদের বলতে হবে। 13 বছর বয়সে সে 65তম ভারতীয় গ্র্যান্ড মাস্টার হয়েছে, তো তিনি মনে রাখবে রৌনক সিধওয়ানি। তো তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রৌনক সিধওয়ানি কোন স্পোর্টসের সাথে যুক্ত? তো চেস বা দাবা স্পোর্টসের সাথে যুক্ত। ওকে, এটা যেন মনে থাকে। 27 নম্বর প্রশ্ন, দেখো এই প্রশ্নটা তোমাদের এসএসসি সিজিএলের যে সেটগুলো করিয়েছিলাম সেখানে দেখো এই প্রশ্নটা ছিল, চোল রাজত্বকালে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে সালভোগ কথাটির অর্থ কী? ওকে, প্রশ্নটা আশা করি চিনতে পারছো যারা যারা রেগুলার ক্লাস করো, তো অ্যান্সার করো, এটা আমি তখন করিয়েছিলাম, এসএসসি সিজিএলের সেটে এসেছিলো এটা। তো মনে রাখবে সালভোগ কোনটাকে বলা হচ্ছে? সালভোগ মনে রাখবে যে স্কুল দেখাশোনার জন্য জমিদান, সেটাকে বলা হয় সালভোগ, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন, তারাদের জীবন দশায় নেবুলা দশাটি বলতে কি বোঝায়? আমাদের মহাকাশে যে তারা রয়েছে তাদের তোমাদের যে জীবন দশা রয়েছে, মানে টোটাল যে জার্নিটা রয়েছে তার মধ্যে নেবুলা একটি দশা, তো এই নেবুলা দশা বলতে কোন অবস্থাটাকে বোঝাচ্ছে সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে ধুলো ও হাইড্রোজেনের একটি মেঘ, এ ক্লাউড ডাস্ট অ্যান্ড হাইড্রোজেন, মানে একটা কি বলবো মেঘের একটা ডাস্ট এবং হাইড্রোজেনের মিক্সচার, সেটাকে বলা হয় নেবুলা, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এবং এটা তোমাদের এসএসসি সিপিও তার সাথেও এনটিপিসি তোমাদের 2016 কোশ্চেনের সেটেও এসেছিলো। এবং বলে রাখি এনটিপিসি 2016 যে সেটগুলো করেছিলাম সো আমি ডিসাইড করেছি যে এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রিতে প্রোভাইড করে দেবো। তো যাদের যাদের এটার পিডিএফ দরকার তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি পিডিএফগুলো ডাইরেক্ট তোমাদের প্রিন্টেবল ফরম্যাটে তোমাদের প্রোভাইড করে দেবো, তোমরা সেটা একটু ডাউনলোড করে খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। ওকে, তো নেক্সট প্রশ্নে চলে আসি, 29 নম্বর প্রশ্ন, নিচের কোন ট্র্যাডিশনাল ড্যান্সটি মার্শিয়াল আর্ট ফর্ম নয়? তো এই ট্র্যাডিশনাল ড্যান্স ফর্মগুলোর মধ্যে কোনটা মার্শিয়াল আর্ট ফর্ম নয় বলেছে সেটা তোমাদের বলতে হবে। তো তাড়াতাড়ি অ্যান্সার করো 29 নম্বর প্রশ্ন। তো এখানে মনে রাখবে কি অ্যান্সার হবে, ভাবাই এই ট্র্যাডিশনাল ড্যান্স ফর্মটি মার্শিয়াল আর্ট ফর্ম নয়, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার।
এরপর দেখো কী বলেছে, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় কতজন নিয়োগ হতে পারে, মানে উত্তরপ্রদেশে রাজ্যসভার তোমার টোটাল পোস্ট কতগুলো সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো দেখি কে অ্যান্সার করতে পারে। এইটা আগে কোনো একদিন তোমাদের জিজ্ঞেস করেছিলাম, অনেকজন অ্যান্সার দিয়েছিল সঠিক। তো মনে রাখবে 31টি, অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। পরবর্তী দেখো, নদ নদী থেকে একটু বেশি প্রশ্ন আসতে পারে তোমাদের এনটিপিসি পরীক্ষায়, তো এগুলো একটু ভালোভাবে পড়বে। তো দেখো, সুরমা নদী যা বারাক নদী নামেও পরিচিত, তার উৎপত্তি স্থল কোথায়, মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো সবার প্রথম এটা জানতে হবে যে সুরমা নদী এবং যেটা বারাক নদী নামেও পরিচিত, তো এটি মণিপুর পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এবার দেখো 32 নম্বর প্রশ্ন, গুড ইকোনমিক্স ফর হার্ড টাইমস, বেটার আনসার টু আনসার বিগেস্ট প্রবলেম, বইটির সহলেখক বা কো অথার কে, সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো মনে রাখবে এই বইটির তোমার কো অথার হচ্ছেন অভিজিৎ ব্যানার্জি, তিনি 2019 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, এটা মনে রাখবে। তো কালকে আমি তোমাদের নোবেল প্রাইজের ফুল লিস্ট আমি তোমাদের, এবং প্রথম কে পেয়েছিল, কোন সালে দেওয়া হয়েছিল, সব ডিটেলস কোথা থেকে দেওয়া হয়, কালকে একটা ভিডিও বানিয়ে দেবো, এটা মনে থাকে। তো 33 নম্বর প্রশ্ন, 2019 সালের 20তম আইফা অ্যাওয়ার্ড কোন চলচ্চিত্র শ্রেষ্ঠ সম্মান পেয়েছে। তো দেখো 2020টা করোনা ভাইরাসের জন্য পোস্টপন্ড হয়ে গেছে, এখনও পর্যন্ত হয়নি। তো এই বছর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের 2019-এরই পড়তে হবে। তো অ্যান্সার কী হবে, 2019 সালের 20তম আইফা অ্যাওয়ার্ডে কোন চলচ্চিত্র শ্রেষ্ঠ সম্মান পেয়েছে, মানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটা পেয়েছে। তো কোনটা হবে অ্যান্সার, এটা হচ্ছে আমাদের 33 নম্বর প্রশ্ন, অ্যান্সার হচ্ছে রাজি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নিচের কোন পোর্টটি গুজরাটে অবস্থিত নয়। তো মনে রাখবে এগুলোর মধ্যে দীঘা পোর্ট, এটা তোমার কোথায় অবস্থিত, এটা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, এটা মনে রাখবে। নেক্সট চলে আসি 35, ইন্ডিয়ান ইকোনমিক্সের মধ্যে পড়ছে, নিচের কোন বাক্যটি মুদ্রাস্ফীতির অবস্থা থেকে অপেক্ষাকৃত স্বাভাবিক বা সুস্থিত অবস্থায় ফিরে আসার প্রক্রিয়াকে বোঝায়। ওকে, ভালোভাবে পড়ো, নিচের কোন বাক্যটিকে, মানে কোন স্টেটমেন্টটা মুদ্রাস্ফীতির অবস্থা থেকে অপেক্ষাকৃত স্বাভাবিক বা সুস্থিত অবস্থায় ফিরে আসার প্রক্রিয়াকে বোঝায়। তো এখানে মনে রাখবে এটির অ্যান্সার হচ্ছে কিছু বিশেষ সময়ের জন্য মুদ্রাস্ফীতির হ্রাস। ওকে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। তারপরে 36 নম্বর প্রশ্ন, সাপ্তাহিক তামিল পত্রিকা কুড়ি আরাসু কে চালু করেছিল। এটি হচ্ছে সাপ্তাহিক তামিল পত্রিকা, এটা কে চালু করেছিল। তো মনে রাখবে 36 নম্বর প্রশ্ন, এটির সঠিক অ্যান্সার হচ্ছে পেরিয়ার ইভি রামাস্বামী, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। এই পেরিয়ার ইভি রামাস্বামী থেকে অনেকগুলো প্রশ্ন তোমরা রিসেন্টলি পরীক্ষায় দেখতে পাবে। এবার দেখো এই প্রশ্নটাকে একটু আপডেট করে দিয়েছি, তখন 2018 কোশ্চেন এসেছিলো, এটা তোমাদের লেটেস্ট করে দিয়েছি। 2019 সালে সরস্বতী সম্মান কে পান। দেখো তোমাদের অক্টোবর মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে ফ্রি পোস্ট করে দিয়েছি, আশা করি সবাই ডাউনলোড করে পড়াও শুরু করে দিয়েছো। প্রথম প্রশ্নটাই এই প্রশ্নটা ছিল যে 2019 সালে সরস্বতী সম্মান কে পান। তো অ্যান্সার করো, যারা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পড়ছো। দেখো ফ্রিতে প্রোভাইড করছি বলে এমন ভেবো না যে কোনো কাজের নয়, ওগুলো আমি পেড করতাম, কিন্তু তোমাদের জন্য আমি ফ্রি করে দিয়েছি, যাতে কোনো রকম অনেকজনের টাকা পয়সার প্রবলেম চলছে সেই জন্য। ওকে, তো ভালোভাবে পড়ো এবং অ্যান্সার করো। তো অ্যান্সার হচ্ছে বাসুদেব মাহি, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এরপর দেখো 38 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট ডেটস থেকে একটা প্রশ্ন আমি তোমাদের করিয়েছি, ওয়ার্ল্ড ওজোন ডে পালিত হয় প্রতি বছর কোন তারিখে। ওয়ার্ল্ড ওজোন ডে, বিশ্ব ওজোন দিবস, এটি প্রত্যেক বছর পালন করা হয় 16 সেপ্টেম্বর, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি আমাদের 39 নম্বর কোশ্চেনে। 39 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো, টলকাপিয়ার কোন ভাষায় প্রসিদ্ধ ব্যাকরণবিদ ছিলেন। টলকাপিয়ার তিনি কোন ভাষায় প্রসিদ্ধ ব্যাকরণবিদ ছিলেন। তো মনে রাখবে তিনি তামিল ভাষায় প্রসিদ্ধ ব্যাকরণবিদ ছিলেন, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত কোন প্রত্নতাত্ত্বিক সাইট পিট ডুয়েলিংয়ের প্রমাণ রয়েছে। কোন প্রত্নতাত্ত্বিক সাইটে বা কোন প্রত্নতাত্ত্বিক জায়গাটা। তো কী অ্যান্সার হবে এখানে, বুর্জাহোম, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি বিশ্বব্যাপী নির্মূল করা হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড এটাকে একদম নির্মূল করে দেওয়া হয়েছে কোন রোগটি। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে স্মল পক্স, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট চলে আসি 42 নম্বর প্রশ্ন, কুইচোট্টে উপন্যাসটির লেখককে। তো কুইচোট্টে এই উপন্যাসটির লেখককে। অনেক সময় ইংলিশ স্পেলিংটা তোমরা যখন বলে রেখেছি যে যখন ইংলিশ স্পেলিং দেবো তো সেটা একটু লক্ষ্য করবে। তো এটার অ্যান্সার হচ্ছে সালমান রুশদি। তো সালমান রুশদির বুকস অ্যান্ড অথার্স থেকে অনেকগুলো প্রশ্ন আমি তোমাদের করিয়েছি, দুদিন আগেই তোমাদের বুকস অ্যান্ড অথার্সের ক্লাস আমি করিয়েছিলাম একটা, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। নেক্সট চলে আসি 43 নম্বর প্রশ্নে, ভারতের কোন রাজ্যের নাম রাখা হয় ভারতের রুটির ঝুড়ি বা ইন্ডিয়াজ
ব্রেড বাস্কেট কোন রাজ্যকে বলা হয়? তো মনে রাখবে এটা বলা হয় কোন রাজ্যকে? পাঞ্জাবকে। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। মহুরী বাদ্যযন্ত্রটি কোন রাজ্যের? তো মহুরী একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা কোন রাজ্যে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে মনে রাখবে এটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন, 2019 সালে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ড্যাশ রাজ্যের মানে কোন রাজ্যের সরকারকে অনুমতি দেয় যে রাজ্য কোঅপারেটিভ ব্যাংকের সাথে জেলা কোঅপারেটিভ ব্যাংকের যৌথকরণ করার? এটা কোন রাজ্য সরকারকে অনুমতি দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেটা তোমাদের বলতে হবে। তো এটা মনে রাখবে এটা দেওয়া হয়েছে কেরালা রাজ্য সরকারকে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 46 নম্বর প্রশ্নটা একটু ভেবে পড়বে। ভারতীয় সংবিধানের পার্ট 4 স্পষ্টভাবে রাষ্ট্রের সুরক্ষা প্রত্যাশা করে না নিম্নোক্ত কোনটির? সেটা তোমাদের বলতে হবে। তো মনে রাখবে গর্ভবতী চাকরিরত মহিলাদের মাতৃকালীন ছুটি এটার সাথে কোনো রকম প্রত্যাশা করে না। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। 2019 সালের অক্টোবরে ভারতের আইএমএফ বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হয়েছেন কে? দেখো আইএমএফ বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর আলাদা একজন পার্সন এবং ইন্ডিয়াজ আইএমএফ বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর আলাদা পার্সন। ওকে, তো এখানে তোমাদের ভারতের আইএমএফ বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর কে নিযুক্ত হয়েছেন সেটা তোমার কাছে জানতে চেয়েছে এবং তিনি বর্তমানেও তিনিই রয়েছেন। তো সেটার জন্য তোমাদের লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে, তো এগুলো তোমাদের পড়তে হবে। তো এটার অ্যান্সার হচ্ছে সুরজিৎ এস ভল্লা। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। 48 নম্বর প্রশ্ন চলে আসি। ভারতের স্বাধীনতার পর নিম্নোক্ত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি প্রথম ভারতের অংশ হয়? তো দেখো ভারতের স্বাধীনতার পর দাদরা এবং নগর হাভেলি এটা সবার আগে ভারতের অংশ হয়। কত সালে হয়েছিল? 1961-এ। ওকে, সিকিম 1975-এ হয়েছিল। গোয়া এবং পুডুচেরিটার আমার দেখা হয়নি, তো এটা তোমরা একটু কমেন্ট করে দিও কত সালে ইন্ডিয়ার পার্ট হয়েছিল, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। নেক্সট 49 নম্বর প্রশ্ন, বৃক্ষ ও তার কাজ সংক্রান্ত কোন বাক্যটি সঠিক নয়? বৃক্ষ ও তার কাজ সংক্রান্ত কোন বাক্যটি সঠিক নয় সেটা তোমাদের বলতে হবে। 49 নম্বর কোশ্চেন। তো এটার অ্যান্সার কী হচ্ছে? 49 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশন বি, সরীসৃপদের নেফ্রনের সংখ্যা পাখির তুলনায় বেশি, এটা সঠিক নয়। ওকে, তো অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। 50th নাম্বার কোশ্চেন কি বলেছে দেখো, বোম্বে ব্লাড গ্রুপ সংক্রান্ত কোন বাক্যটি ভুল? তো এই বোম্বে ব্লাড গ্রুপ এটার সম্বন্ধে কোনটা ভুল রয়েছে সেটা তোমাদের বলতে হবে। তো এখানে মনে রাখবে এই ব্লাড গ্রুপের ব্যক্তি সর্বদা ও ব্লাড গ্রুপের ব্যক্তি থেকে রক্ত নিতে পারে, এটি ভুল, বাকি সবগুলো সঠিক রয়েছে। ওকে, তো টপ 50 কোশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম। এর আগের পিডিএফগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে, যাদের যাদের দরকার 129 নম্বর মক টেস্ট থেকে তোমাদের 158 নম্বর পর্যন্ত মক টেস্ট ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ অ্যাভেলেবেল হয়ে গেছে, যাদের যাদের দরকার তারা নিয়ে নিতে পারো। এবং যারা নতুন স্টুডেন্ট তোমাদের বলবো আগে মক টেস্টের ক্লাসগুলো করো, ক্লাস করার পর যদি মনে হয় পিডিএফ দরকার তবেই পিডিএফ নেবে। ওকে, কারণ এটা পুরো তোমাদের এনটিপিসির ওপর একদম স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদের কোশ্চেন সেটগুলো বানানো। তো ভিডিওটা একটা করে লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে নেবে। অ্যান্ড প্রত্যেক কাছে রিকোয়েস্ট ভিডিওটা একটা করে শেয়ার করে দিও। অ্যান্ড কার কত স্কোর হলো ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করো, আমি কমেন্ট তোমাদের ভিডিও শেষ হয়ে যাওয়ার পর দেখে নেবো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।